প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সিল টিভির সকালে প্রতিদিনের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল্লাহ লবিলন। এই প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিন তিনটি পত্রিকা, একটি জাতীয় পত্রিকা এবং দুটি স্থানীয় পত্রিকা নিয়ে শিরোনাম পড়ি এবং সাথে একজন অতিথি থাকে। আজকে নতুন অতিথি বলতে এই সংবাদ শিরোনামের নতুন অতিথি জনাব আব্দুর রহিম, সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ বেতার, সিলেট। রহিম ভাই আরো রেজিগনেশন আছে, তবে এটা দিয়ে যেহেতু সংবাদপত্রের সাথে রিলেটেড সাংবাদিক হিসেবে আমরা পরিচয় দিচ্ছি। আপনার কাছে পড়ে আসছি তার আগে এই পুরো অনুষ্ঠানটি পরিকল্পনা হচ্ছে শেখ নুরুল ইসলাম, আর যার সৌজন্যে হচ্ছে অনুষ্ঠানটি লতিফিয়া হোমিও কমপ্লেক্স ৭১ স্বপ্নিল মির্জা জেলা, সিলেট এর প্রতিষ্ঠাতা ডাক্তার আইবুর রহমান আইয়ুবকে কৃতজ্ঞতা জানাচ্ছি। লতিফিয়া হোমিও কমপ্লেক্সের একটি বৈশিষ্ট্য আমি জানানোর জন্য চেষ্টা করছি। অত্যন্ত জটিল রোগ, মরণবাদী ক্যান্সার, এই ধরনের রোগের এখানে চিকিৎসা হয়। এছাড়া মেয়েদের বন্ধ্যত্ব দূরীকরণে দারুণ ভূমিকা রাখছে লতিফিয়া কমপ্লেক্স। আর লতিফিয়া কমপ্লেক্সকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান আজকে শুরু করছি। শুরুতেই আমি পত্রিকার পড়ার আগেই আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ শনিবার 22 নভেম্বর 2025, 7 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 30 জমাদিউল আওয়াল 1447 হিজরি। হাতে নিচ্ছি জাতীয় পত্রিকার প্রথম আলো। সারাটা জুড়েই গতকাল কিছু ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পের খবর দিয়েই পত্রিকা অত্যন্ত হৃদয় বিতারক হয়েছে বাংলাদেশের কালকের দৃশ্যগুলো। ভূমিকম্পে নিহত 10, তীব্র ঝাঁকুনি ঢাকায়। 5.7 মাত্রায় ভূমিকম্প। একটু খবরের ছোট দিক কিছু এখানে তুলে ধরা হয়েছে। শুক্রবার সকাল 10:38:26 নরসিংদীর মাধবদী উপজেলার ভূমিকম্পের উৎপত্তি। 5.7 মাত্রায় মাঝারি এই ভূমিকম্পকে স্মরণকালের মধ্যে কম্পনের তীব্রতার দিক থেকে নজিরবিহীন। ভূমিকম্পের প্রভাব পড়েছে ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে। উৎপত্তি মাধবদী, নরসিংদী। আরো ভূমিকম্পের খবর। আমরা বড় ধরনের ঝুঁকির মুখে আছি, অভিমত ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ আক্তার। আরো ভূমিকম্পের খবর নিয়ে আসছে, যে ভূমিকম্পের খবর একসাথে পড়ে নেওয়ার চেষ্টা করছি। ভূমিকম্পে বেশি মৃত্যু, নরসিংদীতে আহত 2 শতাধিক, আতঙ্ক। তাড়াহুড়ো করে নামতে গিয়ে ছাদ থেকে লাফিয়ে অনেকে আহত হয়েছেন। সবচেয়ে বেশি চিকিৎসা দিয়েছেন পঙ্গু হাসপাতালে। উৎপত্তিস্থল মাধবদীতে। এপাশ ওপাশ দুলছিল উঁচু ভবনগুলো দেখা যাচ্ছে এইভাবে ঘোরানো। আরো কিছু অন্য ধরনের একটু খবর, একটু সামাজিক খবর বলা যায় এটাকে। তিনি কৃষক, বই পড়েন, গানও লেখেন, রাজশাহীর একটি অন্য খবর বলে খবরের শিরোনাম এসছে। সিলেবাসের বাইরে পড়ালেখার জগৎ বেশি বিস্তৃত। স্কুল জীবনে এমন অনুধাবন হয়েছিল সোহরাব আলীর, তাই প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছেড়ে দিয়ে বই পড়া শুরু করেছিলেন। এখন তার বয়স 72 বছর। তার পড়াশোনার উপজীব্য হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য, দর্শন, ইতিহাস। সাংঘাতিক একটা সংবাদ। আসলে সমাজে এই ধরনের বিরল কিছু মানুষ দেখা যায়। অন্যান্য কিছু খবর আছে পত্রিকায়। খেলার খবর। বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট, তাজুলের রেকর্ড ছোঁয়া দিন। অভিনন্দন তাজুলকে। বাংলাদেশের টপ অফ দ্য কান্ট্রি ছিল গতকালকে। নির্বিঘ্নে নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে আহ্বান জানাচ্ছে সেনাকর্মীর প্রধান উপদেষ্টা। গতকাল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীকে ব্যাস পড়িয়ে দেওয়ার সময় বক্তব্যটি বলেছেন। শেষ পৃষ্ঠায় আসি আমি। প্রথম আলোর শেষ পৃষ্ঠায় অন্যান্য খবর। যুবদল নেতাকে হত্যার ঘটনায় আটক ব্যক্তির মৃত্যু ডিবি হেফাজতে। চূড়ান্ত পর্বে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ও প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম খেলার খবর, ফুটবল খেলার খবর। রাজনৈতিক খবর, অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে যে কিছু দ্বিধা বিভক্ত প্রার্থী নিয়ে সেটার একটি চিত্র তুলে ধরা হয়েছে। যশোর 6 আসন। এখানে বিএনপিতে তৃণমূলের ঐক্য প্রতিষ্ঠার একটা চ্যালেঞ্জ হিসাবে আসছে প্রার্থীদের ছবি সহ খবরটি এসছে। অন্যান্য খবর, ফ্রিডার চিত্রকর্ম বিক্রি হলো প্রায় $5.5 কোটি। মাঝে মাঝে এই ধরনের একটি ঘটনা আমরা শুনে থাকি, সেটারই একটি উজ্জ্বল ভাবে আসছে অন্য দুনিয়ার খবর। ফ্রিডার চিত্রকর্ম বিক্রি হলো $5 কোটি, বিশাল। আরো একটি খবর দিয়ে শেষ করব আজকের পড়া, অর্থাৎ
প্রথম আলোর শেষ পৃষ্ঠা দিয়ে শেষ করব। আজও হৃদয়ে সেই সহপাঠীরা, আরাফাত করিম, কামরুন নাহার বকুল, রূপনগর আবাসিক এলাকা, মিরপুর, ঢাকা। এই একটি চিত্র তাদের সচিত্র প্রতিবেদনটি আসছে, মাঝে মাঝে এই খবরগুলো আমরা শুনি। প্রিয় দর্শক, আমরা আজকে ভূমিকম্পের খবর নিয়ে আমরা শুরু করেছিলাম। অতিথির কাছে যাচ্ছি, যেহেতু অতিথিও একজন সাংবাদিক, সাংবাদিকের চোখে কালকের ভূমিকম্প সম্পর্কে এবং সচেতনমূলক কিছু কথা বলবেন, এই আশা প্রত্যাশা রাখি। ধন্যবাদ। সিল টিভির দর্শক শ্রোতাবৃন্দকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই লাইভ সম্প্রচার দেখার জন্য। আপনি প্রথম আলো, আমাদের বাংলাদেশের একটা স্বনামধন্য পত্রিকা, প্রথম আলোর যে আজকে এই পত্রিকা সব পত্রিকাতে আজকে ভূমিকম্পের বিষয়টা ব্যাপক আকারে প্রকাশিত হয়েছে। সারা প্রথম পাতা জুড়ে বিষয়টা হচ্ছে এটা একটা দুর্যোগ, এটা হলো প্রাকৃতিক দুর্যোগ। গতকালকের যে খুবই দুঃখজনক, এবং আমরা নতুন ভাবে জাতিকে ভাবতে হবে আমাদেরকে, যে বিশেষ করে ঢাকা শহরে মহানগরীতে যে পরিমাণ বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক প্রায় 10 জনের অধিক লোক আহত অনেকে হয়েছে। সব সংবাদ তো আসে না। এটা হচ্ছে কি, এটা আমাদেরকে কি বলবো, এখন থেকে সব বিশেষ করে বিল্ডিং স্থাপনায় যে বিল্ডিং কোড মানতে হবে, এবং বিশেষ করে যে দুর্যোগ সহনীয় ভাবে যে বিল্ডিং গুলা তৈরি করা, বিশেষ করে স্টিল স্ট্রাকচারের দিকে আমাদের সবাইকে এগোতে হবে। এটা বিশেষজ্ঞরাই বলবেন। এগুলা না ভেবে, আর ওই যে একটা বিল্ডিং এর পাশাপাশি যে আরেকটা বিল্ডিং লাগিয়ে অনেকে তার দূরত্ব বজায় রাখে না, এইগুলা মেনে চলতে হবে। এটা দুর্যোগ, এই দুর্যোগ আমাদেরকে যদি খোদা না করো যদি ক্ষতি হয়, তাহলে এই ক্ষতি পুষিয়ে নেওয়া, রাষ্ট্র কোনোভাবেই এই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন না। এই জন্য এই সচেতনতা ছাড়া আমাদের বিকল্প নেই। আর আল্লাহর কাছে আমরা মানে দোয়া চাই যেন এই জন্য গজবটিকে যেন আল্লাহ আমাদের অনেক ধন্যবাদ। এক কথার মধ্যে দিয়ে টোটাল ভূমিকম্প নিয়ে আপনি কথা বলেছেন। সশস্ত্র বাহিনী দিবসে আবারও পুনর্ব্যক্ত করেছেন আমাদের প্রধান উপদেষ্টা, যে নির্বিঘ্নে নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে আহ্বান জানাচ্ছি, নিজেই বলেছেন এবং সশস্ত্র বাহিনীকে আহ্বান জানাচ্ছে। এ ব্যাপারে সশস্ত্র বাহিনী আমাদের জাতির গর্ব, আমাদের সৈনিক ভাইরা। তো গতকালকে যে দিবসটি পালিত হয়েছে আমাদের সিলেটেও জালালাবাদ সেনানিবাস, সেটাও খবর আসবে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। তো প্রধান উপদেষ্টা যে বিষয়টা আহ্বান জানাচ্ছেন, এটা এখন আমার জাতীয় ইস্যু। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য উনি যে জোর দিচ্ছেন এবং পূর্ব প্রস্তুতি গ্রহণ করছেন, এটা জাতীয় হিসাবে আমাদের গণতান্ত্রিক পথে এগুলোর জন্য আমাদের সবাইকে নির্বাচনের দিকে এগুতে হবে, এবং নির্বাচনকে নির্বিঘ্ন করার জন্য প্রধান উপদেষ্টা বারবার জাতিকে আহ্বান জানাচ্ছেন এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে সচেতন এবং প্রস্তুত করার জন্য। সেনাকুঞ্জে গতকাল বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন। আমি বলবো জামাতের আমির সাহেব উপস্থিত ছিলেন, ডাক্তার শফিকুর রহমান সহ সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে, মানে সুন্দর আতিথ্যতার মধ্য দিয়ে সবাই অংশগ্রহণ করেছেন, আমন্ত্রণ জানানো হয়েছিল। এই যে বই পড়ার একটি খবর নিয়ে, যে এখন 72 বছর বয়সে নির্বিঘ্নে সাহিত্য চর্চা করছে একজন মানুষ, তার সম্পর্কে সমাজকে কি বলবো? আসলে সমাজে কিছু মানুষ আছে শ্রম নেতা এবং সাধনা করে যাচ্ছেন, আমরা অনেকের খবর রাখি না। যে ভাই লিখেছেন, পত্রিকায় এসেছে সংবাদটি, আসলে উনি যে সাধনা করে যাচ্ছেন তারই একটা প্রতিচ্ছবি এখানে উপস্থাপন করেছেন। আজকে নতুন প্রজন্ম অনেকে দেখেন বই পড়া থেকে দূরে সরে যাচ্ছেন, আমরা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি। এই লেখনী যে অনুসন্ধানী সাংবাদিক যে ভাই লিখেছেন, ওনাকে আন্তরিক ধন্যবাদ। উনি কিন্তু সাধারণ একটা জনগণ, শুধু একজন কৃষক অবস্থার হয়ে এই ধরনের বই পড়ার প্রতি আমরা অভিনন্দন জানাই, এবং সমাজে এইভাবে আরো বই পড়া মানুষ এর ছবি প্রতিচ্ছবি আসক আমরা তুলে ধরার জন্য আমরা আহ্বান জানাই। শেষ পৃষ্ঠায় একটু খবরের বিশ্লেষণ। এই যে রাজনৈতিক অবস্থান, যে বিএনপিতে তৃণমূলে ঐক্য প্রতিষ্ঠার চ্যালেঞ্জ কেন হবে, এই নিয়ে রাজনৈতিক বক্তব্য, যদিও এটা যেহেতু সামনে নির্বাচন, এই ধরনের হলে নির্বাচনগুলো কি একটু অন্যরকম এলোমেলো হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই। আসলে বিএনপি একটা বিশাল দল, কিন্তু যদি শৃঙ্খলা এবং তাদের মধ্যে একতাবদ্ধতা না থাকে, তাহলে কিন্তু বিপরীত কোনো ইয়ে হওয়ার আশঙ্কা রয়েছে। এই জন্য আমার মনে হয় হাইকমান্ড এই তৃণমূলে ঐক্য প্রতিষ্ঠার একটা উদ্যোগ গ্রহণ করেছেন। সবাইকে প্রার্থীকে ডেকে ডাকা নিয়ে তারা এক করে একটা সমঝোতার ব্যবস্থা বোধ করছেন, এই জন্য আমি শুনেছি। আর বিএনপিকে তৃণমূল ঐক্য প্রতিষ্ঠা এটা চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে, কারণ প্রতিটা আসনে একের অধিক প্রার্থী তারা প্রচারণা অব্যাহত রেখেছেন। এই জন্য এটা এক হইতে হবে, এক
হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আপনিও একজন তৃণমূলের নেতা, অর্থাৎ আপনি কিন্তু গোয়েনঘাট একটা এমন একটা জায়গায়, সেই জায়গায় বর্ডার এলাকার জায়গার চেয়ারম্যান হিসেবে ছিলেন আপনি। এই তৃণমূল আপনাদের গোয়েনঘাট এবং জনতাতেও কিন্তু এরকম কিন্তু প্রার্থী নিয়ে কিন্তু বিদ্যমান রয়েছে। আমরাও চাই যে বিএনপি থেকে একজন হোক, জামাতের একজন আছে, জমিয়তের আছেন, এনসিপি থেকে একজন ঘোষণা তারা দিয়েছেন। আমরা চাই যে যার যার দলে একজন প্রার্থীর মধ্য দিয়ে ইলেকশন হোক এবং একটা শক্তিশালী পার্লামেন্ট আমরা চাই আগামী দিনে গঠন হয়ে দেশ এবং জাতির কল্যাণে আগামী 5 বছর তারা কাজ করবে। অনেক অনেক ধন্যবাদ রহিম ভাই। আমরা জাতীয় পত্রিকা শেষ করে এসেছি, যেহেতু এখনো দুটি স্থানীয় পত্রিকা আমাদের পড়ার বাকি আছে। স্থানীয় পত্রিকায় প্রথমে হাতে নিচ্ছি দৈনিক কাজীর বাজার। কাজীর বাজারেও ভূমিকম্পের খবরটাই প্রায় 6 কলামে লিখেছেন। দেশে 30 বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, নিহত 10, আহতের সংখ্যা 1000-এর বেশি হওয়ার সংখ্যা। আরো বড় ভূমিকম্প হতে পারে বলে আরেকটি আশঙ্কাজনক খবরও তার পাশে প্রকাশিত হয়েছে। অবিলম্বে মাঠ পর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ প্রধান উপদেষ্টার। ভূমিকম্পের মাত্রা অনুযায়ী হতাহত কিছুটা বেশি, স্বাস্থ্য উপদেষ্টা। আসলে মাত্রা উপরাই বেশি, অনেক সময় এর চাইতে বেশি হওয়াতে কিন্তু এই ধরনের হয়েছিল না আর কি, আহত নিহত হয়েছিল না। আবারও জাতীয় খবর, জাতীয় পত্রিকায় যে খবরটি আসছে, দেশ পুনর্গঠনে সেনাবাহিনীর ভূমিকা অক্ষুণ্ণ থাকবে, সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টা। সেনাকুঞ্জে খালেদা জিয়া ও ডক্টর ইউনূসের কুশল বিনিময়, ছবি সহ আসছে পত্রিকায়। সিলেটে বিএনপির আরো 14 নেতা কর্মীর বহিষ্কারাদের প্রত্যাহার, নির্বাচনকে ঘিরে এই খবরগুলো আসছে। ফের কর্মবিরতি যাচ্ছেন শিক্ষকেরা, শিক্ষকদের আন্দোলন যেন থেমে নেয়, একটা কলেজ শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, ইবতেদায়ী শিক্ষক, এই সব সময় কিন্তু এটা হয়ে আসছে। এগুলোর প্রতি সরকার সুদৃষ্টি, যে নির্বাচনের আগে এই ধরনের জিনিসটা না হলেই ভালো হতো বলে জনগণ মনে করেন। হবিগঞ্জে 5.5 কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, সচরাচর হয়ে আসছে বর্ডার এলাকায়। একদম ফেঞ্চুগঞ্জে 10 লক্ষাধিক টাকার চোরাই জিরা সহ আটক দুটি বর্ডার এলাকার খবর। মৌলভীবাজারে সোনালী ধানের সমারোহ। আসলে দেশ জুড়ে কিন্তু এবার, বিশেষ করে সিলেট সোনালী ধান, আমি ব্যক্তিগতভাবে গত শুক্রবারে কুলাউড়া রাজনগর বড়লেখা এলাকাটা ঘুরেছি, আস্তে আস্তে নিজের গাড়ি নিয়ে দেখেছি ধান আর ধান। আসলে কৃষকের যেরকম মুখে হাসি, জনগণও সেরকম হাসছে সিলেট। এই খবরটি আমাদেরকে আশার আলো দেখায়। আরো খবর, ভালো খবরের মধ্যে কিছু অন্য খবরও আছে। ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, এটাও কিন্তু হচ্ছে সিলেটে সবসময়। নগরীতে পৃথক অভিযানে 12 জুয়ারি আটক, এদিকে মাদক এদিকে জুয়ারি। এই খবরের মধ্য দিয়েই আমরা দৈনিক কাজীর বাজারের পড়া শেষ করছি। প্রথম পৃষ্ঠা, আসছি শেষ পৃষ্ঠায় কাজীর বাজারের শেষ পৃষ্ঠায় ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করা আমার অধিকার, আব্দুল মালিক। বিএনপি থেকে 3 নম্বর আসনে যিনি প্রার্থী আব্দুল মালিক সাহেব। ধর্মীয় প্রত্যেকটি নাগরিকের কর্তব্য একজন এমপি প্রার্থী হিসেবে এই ধরনের বক্তব্য আশার আলো যোগায় সমাজকে। অন্যান্য আরো হয় গোয়াইনঘাটে, আপনার গোয়াইনঘাট, আমাদের আজকের সাংবাদিক গোয়াইনঘাটের বক্তব্য। এখানে প্রচারণায় আরিফুল হক চৌধুরী, সিলেটের সাবেক জনপ্রিয় মেয়র। উনি বলেছেন, পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা বলতো উন্নয়নের মহাসড়ক, বলতো উন্নয়নের মহাসড়ক, এখন আমি এখানে দেখতে পাচ্ছি উন্নয়নের মহাসড়ক, অর্থাৎ এলাকা রাস্তাঘাটের জায়গায় এই অবস্থার হালতের উপরে উনি বক্তব্যটা রেখেছেন। আসলে সিলেটকে উনি সুন্দর করেছেন। এই অবস্থা যে গোয়াইনঘাটের মতো জায়গাতে যে খানাখন্দ দেখার পরে বক্তব্যটা ওনার স্বাভাবিক বক্তব্য। আশা করি উনি নির্বাচিত হলে জনগণের উপকারে কাজটা করবেন। অন্যান্য আরো খবর, রাজনৈতিক নির্বাচনীয় খবর। 8 দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করুন, সিলেট মহানগর জামাতের রোকন সমাবেশে অ্যাডভোকেট জুবায়ের জামাত নেতা। স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ডি নথির বাস্তবায়ন প্রয়োজন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির বক্তব্য। দুবাই এয়ার শোতে ভারতের তৈরি তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত। আরো অন্যান্য খবর, মালয়েশিয়ায় অবৈধ 174 বাংলাদেশি গ্রেফতার। এই অবৈধ যাওয়াকে কেন্দ্র করিয়া প্রায় খবর আসছে, নেতিবাচক খবর এগুলো। জুলাই যুদ্ধ সংসদ সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন। আরো খবর, ইন্দোনেশিয়ার ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে 30, ভূমিধস হয়েছে মৃত্যু ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়া কিন্তু এই ঘটনা কিন্তু আজকে নতুন না, প্রায় এই ধরনের হচ্ছে। এই ছিল মোটামুটি
কাজীর বাজারের শেষ পৃষ্ঠার খবর, ভিতরের পৃষ্ঠাটা আমি পড়ার চেষ্টা করি। মানব পাচারের সাথে জড়িত দালালদের তৎপরতা বন্ধ করুন, সম্পাদকীয় কলাম, যেখানে একটু আমরা আগে পড়েছি মালয়েশিয়া যেতে 174 জনের গ্রেপ্তার করা হয়েছে। এই খবরের মধ্যে দিয়ে আমি শেষ করছি এবং আসছি আবার অতিথির কাছে। আবার ভূমিকম্পের খবরটা যেহেতু আপনি জাতীয় পত্রিকায় পড়েছেন, এই নগরীতে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এগুলোর উপরে বিশেষ করে নগরীতে পৃথক অভিযানে 12 জুয়ারি আটক, ইয়াবা সহ ইত্যাদি খবর নিয়ে কিছু সমাজ সচেতনতার খবর বলে আপনি সাংবাদিক চোখে কি বলবেন, কি মেসেজ দিতে পারেন? ধন্যবাদ মিলন ভাই আপনাকে। নগরীতে পৃথক অভিযানে 12 জুয়ারি আটক বা মাদক এবং এই যে ইয়াবা যেটাকে আমরা বলি, এগুলা আজকে মানে ভয়াবহ আকার ধারণ করেছে। এটার জন্য সেদিন এসএমপির যিনি কমিশনার, এটা সাংবাদিকদের মত বিনিময় তিনি গুরুত্ব দিয়ে উল্লেখ করেছিলেন। আমরা চাই যে এটার জন্য সচেতনতা বৃদ্ধি করা, সভা সমাবেশ করা এবং সত্যিকার অর্থে যেখানে থেকে মাদক গুলা বাংলাদেশে ঢুকে ওই তার মানে প্রবেশ পথ যে কোনো রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা, উদ্যোগ গ্রহণ না করলে আমাদের সমাজ আজকে মনে করেন ড্রাগ আসক্তির মধ্যে নিপতিত হয়েছে। এই জন্য সংশ্লিষ্ট দপ্তরে আমাদের সবাইকে সচেতন হওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাই। রবীন ভাই, একটা কথা বলি, আপনি তো মানবতাবাদী একটা সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল, অর্থাৎ রোটারির একজন নেতা। আপনি এই রোটারির পক্ষে এই ধরনের কিছু করা যায় কিনা? না, এটা রোটারি আলোচনা হয়েছে। আমি যে আমার যে বসবাসকারী এলাকা আখালিয়া নয়াবাজার সাইডে আমরা একটা স্কুলে আগামী মাসে ওই যে মান্থ উপলক্ষে আমরা একটা সমাবেশ করব তরুণদেরকে নিয়ে, মানে যাদের গণ সচেতনতা সৃষ্টির জন্য মাদকের উপর, এবং এটার সাথে আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতা থাকবে। এটা আমরা একটা সমাবেশ। আইন শৃঙ্খলা বাহিনীর উপর কিছু বক্তব্য আছে আপনি এই ধরনের ব্যাপারে? কি তারা কি আইন শৃঙ্খলা বাহিনী তো অনেকগুলো আটক করেন, গ্রেপ্তার করেন। আমাদের প্রশ্নটা হলো যদি উৎসমুখী এটা বন্ধ করা যায় তাহলে তো আটক দমন নিপীড়নের চেয়ে মূল হইল যে আমাদের সীমান্ত এলাকা থেকে কেমনে ঢুকে এইটাকে আগে শক্তিশালী করা। তাহলে সেখানে তাহলে যেগুলো রোগের উৎসমুখে দমন করতে পারলে, রোগ হওয়ার পরে ওষুধ খাওয়ার চেয়ে রোগ না হওয়ার আগে আপনি সচেতন থাকেন। আইন শৃঙ্খলা বাহিনীর এক্ষেত্রে মূল কাজটা হতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে আমাদের বর্ডার গার্ড যারা আছেন, সীমান্ত দায়িত্ব ওনারা, এবং দেশের অভ্যন্তরে পুলিশ, বিডিআর, র্যাব, ওনারা যারা দায়িত্বে আছেন, আমার মনে হয় এখান থেকে তারা যদি সঠিক উদ্যোগ গ্রহণ করেন তাহলে আমার এতটুকু বিস্তার লাভ করতে পারবেন। সকলকে সচেতন হতে হবে, আমার জনগণকে এটার থেকে করতে হবে, এটাকে তিরস্কার করতে হবে। এটা যার যার পারিবারিক শিক্ষা হিসাবে সন্তানদেরকে সচেতন করে গড়ে তুলতে হবে। আপনি একজন উদ্যোক্তা ও কৃষি নিয়ে অনেক কাজ করেছেন। আজকে মৌলভীবাজার সোনালী ধানের সমারোহ একটা সুন্দর ছবি সহ আসছে, এই ব্যাপারে আমি এই বিষয়টা আমার মনোযোগ আকর্ষণ করেছিল। আমি চাইছিলাম, ধন্যবাদ মিলন ভাই আপনাকে, যে ওই যে মৌলভীবাজারের সোনালী ধানের সমারোহ, মৌলভীবাজার কেন আজকে আমাদের এগুলো নিয়ে কাজ করেন? আমি কাজ করি, আমি খবরটা আমার পিআইন এগ্রো ফার্ম এন্ড প্রোডাক্ট নামে একটা প্রতিষ্ঠান আছে, আমি মাছের চাষ করি এবং আমি আমার নিজের জমিতে আমি শহর থেকে গিয়ে হলেও ধান চাষ করি। এবছর আমি ওই যে আমাদের চিনিগুলা চাল ধান আমি ফলিয়েছি, সুগন্ধি চাল যেটা করে যে চমৎকার হয়েছে। মূল বিষয়টা হলো এই গত সিজনে প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে ধান গুলা কিন্তু পানি শূন্যতায় ভুগে নাই বিদায়, এবং প্রাকৃতিক দুর্যোগ এই বছর বন্যা খুব একটা হয় নাই, আল্লাহ কম ছিল, পোকামাকড়ের আক্রমণ কম ছিল, সব মিলিয়ে ধান ভালো হয়েছে। ধান ভালো হওয়া মানে আমাদের জাতি হিসাবে আমাদের হাসি যে খাদ্য হচ্ছে আসল। আগে দেশের উৎপাদন সেক্টরকে রাখতে হবে, বহাল রেখে অন্য কিছু চিন্তা করতে হবে। সেটাই কৃষকের যে ধান ফলা, এটা আমাদের সবার পুরান। এই জন্য আমরা ওয়েলকাম জানাই এই যে কৃষক ভাইরা যে মাটির সাথে যুদ্ধ করে তারা যে ফসল ফলিয়েছে, এই জন্য এই আমার কৃষক ভাইদেরকে আমি লাল সালাম, শুভেচ্ছা জানাই। অনেক অনেক ধন্যবাদ। আসলে পেটে খাবার থাকলে মুখে হাসি থাকে, সেই খাবারটার আয়োজনটা এবার খুবই ভালো। আর এগুলো বলতে হয় যে গণদানে পুষ্ট করে আমাদেরই এখন তো অগ্রাণ মাস চলে। আসলে সত্যি সার্থকতা আমার মনে হয় এবছর সারা সিলেটের কৃষি জমিতে এটা আমরা দেখতে পাচ্ছি তার ফলন। শেষ পৃষ্ঠায় কোনো খবরের বিশ্লেষণের এখানে তো দেখেন আপনার উপরে দিচ্ছে এটা। আপনি ওই যে গোয়েঙ্গাটে যে আরিফ সাহেব তো গতকালকে গোয়েঙ্গাটের পশ্চিম জাফর সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসভা করেছেন। ওনার বক্তব্যটা আজকে দেখলাম 3 কলামে দৈনিক কাজীর বাজারে এসেছে। উনি যে বিগত সরকারের সময় যে মহাসড়ক বলেছিল তারা, এটা মহাগর্ত উনি বলেছেন। আসলে হয়েছে কি, আমাদের যে সমস্ত উন্নয়ন হচ্ছে সবারই কম বেশ অবদান আছে, কিন্তু বিষয়টা হলো 2022 এবং 24-এর বন্যায় যে পরিমাণ রাস্তাঘাট আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই পরিমাণ উন্নয়নটা হয় নাই। এটা মূলত উন্নয়ন হয় নাই, তার মূল কারণটা হচ্ছে জাতীয় পর্যায়ে আমাদের সিলেট
জেলার জন্য আলাদা কোনো প্রোগ্রাম প্রজেক্ট করা হচ্ছে না। সারা দেশের সমান্তরাল ভাবে যদি কাজ হয় তাহলে তো বেশি ক্ষতিগ্রস্ত হইলে তো বেশি টাকার দরকার। এই জন্য জাতীয় পর্যায়ে আমাদের সিলেট অঞ্চলের জন্য স্পেশাল কোনো প্রজেক্ট না নেওয়ায় আমরা পিছনে। ওই যে মুলকি বাগের কাজ হচ্ছে, মুলকি বাগের কাজ দিয়ে তো সব রাস্তাঘাট সমান্তরাল ভাবে দ্রুত শেষ করা যাবে না। এই জন্য গ্রাম অঞ্চলে প্রায় রাস্তাঘাট মানে খুবই খারাপ অবস্থা, খারাপ হচ্ছে। ওই যে ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপরে তো ওটাকে স্পেশাল পুনর্বাসন প্রজেক্ট করা হচ্ছে গভর্নমেন্ট। এই জাতীয় পর্যায়ে আমাদের দায়িত্বশীল লোকের অভাব আছে, আমাদের উচ্চ পর্যায়ে অফিসার কম থাকায় আমরা এটা হচ্ছে না। আসলে মহাসড়কের উন্নতি আমি আরেকটা বলি, কিন্তু এই যে গ্রাম পর্যায়ে মফস্বল এলাকাগুলোর উন্নতি হয়েছে না, যে সমস্ত রাস্তা আছে এগুলো চলা যাচ্ছে না। মূলত হচ্ছে কি, আগে বিটুমিন দিয়ে রাস্তা করা হতো, এখন এতদিন পরে সরকারের বুধোদয় উদয় হয়েছে, এখন আরসিসি রোড করতে হবে। আরসিসি কোনো উপায় নাই, এখানে এত বৃষ্টির এলাকা, পানি জমে যায়, জলাবদ্ধতা একটু খেয়াল করে দেখেন যে আমাদের এয়ারপোর্ট থেকে যে রাস্তাটা জাফলং পর্যন্ত গিয়েছে, জাফলং বলছি গোলাগঞ্জ পর্যন্ত, কোম্পানিগঞ্জের উপর দিয়া, এতদিনই কিন্তু রাস্তার কোনো জায়গায় কোনো ফাটল নাই। না, এটা সহজা হবে, শক্তিশালী একটা এটা রাস্তা হয়েছে আঞ্চলিক মহাসড়ক। এখন আমরা চাচ্ছি শালুটিগড় থেকে গোয়েনঘাট হয়ে রাধানগর জাফলং, এই রাস্তাটার জন্য লেখালেখি হচ্ছে। এটা যদি থেকে আমরা রোডস এন্ড হাইওয়েতে নেওয়ার জন্য আবেদন করেছি। আরেকটি পত্রিকা আছে, আসলে বিশ্লেষণ করার অনেক সময়েরও দরকার। আর তারপরে সুন্দর রাস্তাঘাট নিয়ে গ্রামের কথা চিন্তা করেছেন একজন সাবেক চেয়ারম্যান হিসেবে। না, আসল বিষয়টা পর্যটন এলাকা, রাস্তাঘাট না হলে হবে না। গভর্নমেন্ট অন্য কিছু করুক বা না করুক, আমাদের রাস্তা করে দিতে হবে, তখন পর্যটন সম্ভাবনা বিকশিত হবে। আবারও আসি আমি আর একটি পত্রিকায়, আমি আর একটি হাতে নিচ্ছি সিলেটের স্থানীয় দৈনিক শুভ প্রতিদিন। শুভ প্রতিদিনেও ভূমিকম্পের খবরই আসছে। এখানে সিলেটে ঝুঁকিপূর্ণ 25 ভবনের সবকটি বহাল, উৎকণ্ঠা। আমরা জানি যে সিলেটে বিগত দিনে সিলেটকে 25টি ভবনের সবকটি শনাক্ত করা হয়েছিল ঝুঁকিপূর্ণ, এগুলো কোনো ভেঙে ফেলা হয়নি। এর মধ্যে আমরা আশা করব যে প্রকৃতপক্ষে ঝুঁকিপূর্ণ শুধু নামে না, অনেক সময় বেনামেও অন্যভাবে আসছে। প্রকৃতপক্ষে ঝুঁকিপূর্ণ শহর ভবনগুলো এটাকে সংস্কার বা ভেঙে ফেলা হোক, সেই দাবি সিলেটবাসী। সিলেটের পবিত্রতা রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান খন্দকার মুক্তাদিরের। সিলেট 1 আসনের প্রার্থী মুক্তাদির গণসংযোগে বলেছেন। কেমোসাস সাহিত্য সম্মেলন, কবি আব্দুল হাই শিকদার আজ সিলেটে আসছেন। কেমোসাস খুব বর্ণাঢ্য একটা আয়োজন করছে, সাহিত্যের আয়োজন। সেখানে দেশের 90 বছরের প্রাচীন এই প্রতিষ্ঠানটি মুসলিম সাহিত্য সংসদ সিলেটের উদ্যোগে আয়োজিত কেমোসাস সাহিত্য সম্মেলনে সিলেটে আসছেন বাংলা সাহিত্যের শক্তিমান কবি, দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আব্দুল হাই শিকদার। আসলে এটাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেশি বিদেশি কবিরা আসছে, সাহিত্যিকেরা আসছে। আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাহিত্য সমৃদ্ধি হবে সিলেটে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মুখপাত্র ব্যারিস্টার খালেদ সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলশীদ গ্রামের সন্তান ব্যারিস্টার মোহাম্মদ সাইফুদ্দিন খালেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অ্যাম্বাসেডর করা হয়েছে। আমার অভিনন্দন জানাই। আসলে সিলেটের সন্তান। ভূমিকম্পে শক্ত আঘাত, নিহত 10, জাতীয় পত্রিকায় পড়েছি, আমি আলোচনাও করেছেন আপনি এটার। এই খবরের মধ্যে দিয়েই আমরা শেষ করছি শুভ প্রতিদিন। আসছি শেষ পৃষ্ঠায়। শেষ পৃষ্ঠায় খবর, শীত বস্ত্র বিতরণের একটি খবর। আমাদের বিএনপি নেতা রেজাউল হোসেন কয়েসুদ্দিন সচিত্র একটি প্রতিবেদন সেখানে দেখানো হয়েছে। 14 বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার। এটা ওই নির্বাচনের সময় যারা সিটে নির্বাচন তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। এটাই রাজনীতিতে সবসময় আমরা দেখে আসছি। সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, অভিনন্দন বাংলাদেশকে। খেলার খবর, এই খবরগুলো আমাদেরকে আনন্দিত আপ্লুত করে। নবীগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু, আনন্দের খবরের পাশাপাশি মৃত্যুর খবর আমাদেরকে আহত করে। আওয়ামী লীগের আগুন সন্ত্রাসী ষড়যন্ত্র রুখে দেওয়া হবে, অ্যাডভোকেট জামান। বিএনপি নেতাও তো উনি অ্যাডভোকেট জামান। বিজিএম সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সভা, জাতির যে কোনো দুর্যোগ মাল্টিমিডিয়াকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আসলে মাল্টিমিডিয়ার ভূমিকায় কিন্তু খুব তাড়াতাড়ি একটু জানার সুযোগ হয়। অন্যান্য আরো খবর, নবীগঞ্জে দারুল হিকমা মাদ্রাসার পুরস্কার বিতরণ। সংবর্ধনার জবাবে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। এনসিপি গণতান্ত্রিক উপায়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নতুন রাজনৈতিক দল। সুনামগঞ্জে বিএনপি
বিএনপির 3 নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার। এখানে বিএনপিতে 14 জন, এখানে সুনামগঞ্জে 3 জন। আরো খবর, জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন। এই ছিল মোটামুটি শুভ প্রতিদিনের শেষ পৃষ্ঠার খবর। ভিতরের পাতাটা পড়ে নেই, তারপরে আসছে আপনার কাছে। সম্পাদকীয় অবৈধভাবে বিদেশ বাড়ি, এই কথাটা কিন্তু দুইটা পত্রিকায় আসছে, যার দরুন আমরা অনেক ভোগান্তির মধ্যে আছি এবং অনেকে প্রাণ যাচ্ছে কিন্তু এই অবৈধভাবে যাওয়াতে। আমার মনে হয় এটা একটা অত্যন্ত, সিলেট যেহেতু মানে আমাদের প্রবাসী অধ্যুষিত এলাকা, এই কারণেই কিন্তু ওই যে বিভিন্ন পথে কোনো মতে প্রবাসে যাওয়ার চেষ্টা করছে। এই সম্পাদকীয় কলম দিয়ে আপনি শুরু করতে পারেন, আপনার কি বক্তব্য, কি মেসেজ একজন সাংবাদিক হিসেবে? ধন্যবাদ আপনাকে। আসলে ওই যে এই বিষয়টা অন্যান্য পেপারও আসছে, অবৈধভাবে বিদেশ পাড়ি। দেখেন, সরকারিভাবে এখন প্রবাসীদের জন্য অনেক সুযোগ সুবিধা সৃষ্টি হয়েছে, ব্যবহার করে যেতে হয়, অনেক সুযোগ সুবিধা আছে। এই অবৈধভাবে কেন যাবেন? আপনি রুটি রুজির ব্যবসার জন্য হয়তো বাইরে যাচ্ছেন। সবাইকে আমি অনুরোধ জানাবো, সরকারি মানে ম্যানপাওয়ার করে সবাই রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স নিয়ম অনুযায়ী যাবেন। আর ঝুঁকি নিয়ে বাইরে যাচ্ছেন, কেন আপনি অবৈধভাবে যাবেন? এই জন্য সবাইকে সচেতন হতে হবে। আর সিলেটে বিভিন্ন ধরনের কনসালটেন্সি ফার্ম বসেছে, মানুষকে প্রতারিত করছে, ভুলফুল অনেক প্রতিষ্ঠান রয়েছে। এদের থেকে যাচাই বাছাই করে আমি সকলকে সচেতন হয়ে দায়িত্বশীল প্রতিষ্ঠানে গিয়ে কাজ করার জন্য অনুরোধ। এখানে আরেকটি কথা বলা যায় না, যারা আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করে এই যে ভুয়া প্রতিষ্ঠানগুলোকে জব্দ করা উচিত। এটা অনেকে জানেন, একটা ট্রেড লাইসেন্স নিয়ে ওই ট্রেডার্স বসাই দেয়, এটা নিয়ম না। রিক্রুটিং লাইসেন্স আর ট্রেডার্স প্রতিষ্ঠান দুই সরকারি দপ্তরের লাইসেন্স প্রাপ্ত হওয়া দরকার। আর একটা হলো ধর্ম মন্ত্রণালয় থেকে যারা ওই যে হজ এবং মুগার লাইসেন্স নেয়। কিন্তু এই যে ট্রেডার্স অনেকে নাম লাগাই দেয় একটা ট্রেড লাইসেন্স নিয়ে ট্রেডার্স হয় না। ট্রেডার্স করতে গেলে আপনাকে রিক্রুটিং লাইসেন্স প্রাপ্ত হতে কয়েক কোটি টাকা গভর্নমেন্টের করে জমা দিয়ে লাইসেন্স প্রাপ্ত হয়ে আপনাকে। এই খবরের মধ্যে দিয়ে আমরা কি আইন শৃঙ্খলা বলতে পারি না, মাঝে মাঝে এগুলোকে রেট দিয়ে যারা অবৈধভাবে, অবশ্যই এটা প্রায়শ হয়। কিন্তু আমি অনুরোধ জানাবো সরকারের বিভিন্ন দপ্তরের কাছে, আমরা দাবি জানাচ্ছি আজকে এই আলোচনার মধ্য দিয়ে, যে আপনারা নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে যেগুলো অবৈধ আছে এগুলাকে বাতিল করে মানুষকে একটু ভালো জায়গার ব্যবস্থা করার জন্য আমরা আজকে অনুরোধ। তাহলে এই ঘটনা আমরা দেখব না, হবে না। আমাদের সময় আর আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম যে এই বিষয়টা জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন হয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানাই, অভিনন্দন জানাচ্ছি। এরপরে আরেকটা বিষয় বলা হয়েছিল যে ওই যে সুপারি গাছের বিষয়টা, নবীগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু। দেখেন, আজকে গাছে ওঠার জন্য অনেক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, বেল্ট এটা বের হয়েছে, ঢাকা নোয়াপুরে কিনতে পাওয়া যায়, মহাজনপট্টিতেও আছে। নিরাপত্তা বেল্ট পরে গাছে উঠবেন, সুপারি গাছে উঠবেন, কিন্তু এইটা কোনো গাছের মালিকরাও মানে না, আমার লেবাররাও মানে না। এটাকে আপনি বেল্ট পরে গাছে উঠতে হবে। তখন আপনি পড়ে গেলেও ওই বেল্টের সাথে গা এইভাবে নিচে পড়বে না, তখন পড়বে না। এই ধরনের অপমৃত্যু আমরা প্রত্যাশা করি না। একটা মানুষ বেঁচে থাকতে হবে, সুন্দর একটি সচেতনামূলক রাষ্ট্রীয়ভাবে আমাদের দায়িত্ব হলো মানুষকে বেঁচে থাকার ব্যবস্থা রাখা। এই যে আজকে মারা গেল, আমার গ্রামে একটা লোক নারকেল পাড়তে গিয়ে সে মারা গেছে, কিন্তু তার বেল ছিল না। এক বাপের এক সন্তান ছিল, সে মরে গেছে, 1 টাকা ক্ষতিপূরণও পায় না। এই রূপ দেখেন, আজকে তার কোনো সন্তান নেই, নারকেল ডাব পাড়তে গিয়ে মারা গেছে। এই জন্য আমি সবাইকে অনুরোধ জানাই, দেখেন, সচেতনতাই মানে অগ্নিকাণ্ডের মূল কারণ, অসচেতনতাই অগ্নিকাণ্ডের মূল কারণ। আপনি সতর্ক থাকবেন, দুর্ঘটনা এড়িয়ে। বাংলাদেশের একটি সকলকে অনুরোধ জানাই, একটু পর্যালোচনা করে শেষ করে দিচ্ছি। আপনি এই যে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনাল বাংলাদেশে, আপনার কি মেসেজ থাকবে বাংলাদেশের দলের প্রতি, বা কতটুকু আনন্দ? আমি মানে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা যে ফাইনালে বাংলাদেশ গেছে, এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আরো বিজয় ছিনিয়ে আনবে বাংলাদেশ ভবিষ্যতে প্রত্যাশা করি। আর ওই যে বিএনপির কি বহিষ্কার, নির্বাচন আসছে তো সবাই যার যার দলের যারা হেভিওয়েট লোকজন আছে এদেরকে করে আবার দলের ঢুকিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা নির্বাচনী বৈতরণের পারি সময়ের অভাবে আজকে এখানে শেষ করছি। আবার কোনদিন আরো অন্যান্য পত্রিকা বিষয়টা আরো আপনাদের সিল টিভিকে আমি অনেক ধন্যবাদ জানাই। আসলে আপনার আরো কথা শুনবো আমরা। সিলেটের ব্র্যান্ডিং করছেন, সিলেটের বিভিন্ন সমস্যা, জনগুরুত্বপূর্ণ বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করে। বিশেষ করে সিলেট যে আমরা আলাদা বৈশিষ্ট্যে আছি, আলাদা মর্যাদায় আছি, ঐতিহ্যে আছি, এইটা সিল টিভির মাধ্যমে আমি নিয়মিত প্রতিফলিত হচ্ছে বলে আমার কাছে প্রতিমান। অনেক ধন্যবাদ। আপনারা শ্রম মেধা দিয়ে চালিয়ে যাচ্ছেন আপনাদের
প্রতিষ্ঠানটাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। অনেক অনেক ধন্যবাদ। আসলে একজন উদ্যোক্তা হিসাবে আপনার যে কৃষি এগ্রো ফার্ম আছে, কৃষকের কথা আপনি বলার চেষ্টা করে যে ধানের আমার ধান কাটার সময় আপনাদের ইনশাআল্লাহ আমার বাড়িতে যাবেন। প্রিয় দর্শক, আমাদের সময় শেষ হয়, আমরা আর এগোতে পারছি না, আমরা এখানে শেষ করার আগে একটু বলবো, আজকে আমাদের যে সাংবাদিক রহিম ভাই যে খবরটি লাস্ট যেটা পড়েছেন, নবীগঞ্জে সুপারি গাছ থেকে করে মর্মান্তিক একটা সুন্দর মেসেজ দিয়েছেন। আসলে এগুলোরই কিন্তু সাংবাদিকের চোখে পড়ে এবং সেটা জনগণের কাছে মেসেজটা দেওয়া হয় যে সুপারি গাছে ওঠার জন্য যে আধুনিক যে বেল্টের ব্যবস্থা হয়েছে, অনেকে আমরা জানিও না বা জেনে থাকলেও সেটা ব্যবহার করি না। আজকে এই মর্মান্তিক মৃত্যু স্মরণ করে দিচ্ছে, এগুলো কেন ব্যবহার হচ্ছে না? প্লিজ আমরা শেষ করে দিলে যেমন সিলেট শহরে সেদিন আমি বলছিলাম যে আমাদের যে খালগুলা বিলগুলা ওই যে দিঘিগুলা আছে এটা ভরাট করা যাবে না। এটা পানি আমার ওই যে আমার মেশিনের যে অগ্নিকাণ্ড হয়েছিল, যদি পাশে সাগর দিকে পানি না থাকতো তাহলে কিন্তু 5 মিনিটে সব খুলে যেত। তো ওই পুকুর থেকে পানি দিয়ে আমার এখানে নিবারণ করা হয়, যাকে এই ধরনের সিলেট শহরটা আমি জানাচ্ছি খাল বিলগুলা বিদ্যমান থাকুক, এই পানি দিয়ে দুর্ঘটনা মুক্তির একটা ব্যবস্থা করা যায়। সিলেটের উন্নয়নের খবর নিয়ে যেদিন আপনার আগামীতে আমি বলতে চাই যে আমার একটি সুন্দর মেসেজ উনি দিয়েছেন, বিশেষ করে নারকেলের গাছে, ডাবের গাছে, সব গাছে গাছে এই ধরনের ওঠার সময় নিরাপত্তা ব্যবস্থা যেটা ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, এই কারণে এই সংবাদপত্র নিয়ে আমরা পড়ে শোনাই এবং বিশ্লেষণ গ্রহণ করে থাকি। আজকের একটি বিশ্লেষণ হতে পারে প্রত্যেকের এই যে বিশেষ করে গাছে ওঠা থেকে নির্বিঘ্নে গাছে ওঠার একটি এইভাবে যদি আমরা উঠি তাহলে হয়তো আমাদের এই সার্থকতা তখনই হবে। একটি খবরকে কেন্দ্র করে যদি জনগণ কিছু এখান থেকে একটা উপায় খুঁজে পায়, সেটাই হবে আমাদের এই সিল টিভির সার্থকতা। প্রিয় দর্শক, আগামীকালকে আবারও ভিন্ন 3টি পত্রিকা নিয়ে অন্য অতিথিকে নিয়ে আমরা যথাসময়ে সিল টিভিতে হাজির হবো। সেই সময় পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আগামী আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। শেষ করার আগে একটি কথা বলে থাকি যে আজকে আমাদেরকে এই অনুষ্ঠানটি সম্প্রচারে সহযোগিতা করার জন্য আবারও লতিফিয়া হোমিও কমপ্লেক্স, মির্জা জাঙ্গাল 71 মির্জা জাঙ্গাল এর প্রতিষ্ঠাতা ডাক্তার আইবুর রহমান আইবকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।